গার্লফ্রেন্ড ছিল প্যারিসে। ওরে বাবা, হ্যাঁ বাবা, আমরা একসাথে ফেস্টিভ্যাল বাজিয়েছি তো। বাবা, প্রোগ্রাম ক্রেজ ওর। ও একটা কি করে মানে মহিলারা, আই হ্যাভ নেভার, রবিশঙ্কর শুনেছি, কারণ অফ কোর্স when I saw him he was past his prime in terms of age. কি দেখতে ছিল রবিশঙ্করকে, মাই গড। কন্দর্পকান্তি শব্দটা ওনার জন্য, মানে উদয় শঙ্কর আর রবিশঙ্কর পুরো কন্দর্পকান্তি, ওইরকম চেহারা, কি মানে জ্যোতি বেরোতো, বাপরে বাপ। উদয় শঙ্কর এই একটা পার্টিকুলার, প্রায় তখন 70 বছর বয়স হয়ে গেছে, শম্ভু মিত্রর সঙ্গে একটা সাক্ষাৎকার দূরদর্শনের কি সব সাক্ষাৎকার, সব শেষ, সব কোনো, আর ওইটা মোস্ট প্রবাবলি ইউটিউবে ওরা ব্রডকাস্ট করেছিল, বুঝলি তো। মানে শুধু সাক্ষাৎকারটা শুনতে হয়, শুধুমাত্র শেখার জন্য। শম্ভু মিত্র কি করে সাক্ষাৎকার নিচ্ছেন উদয় শঙ্করের। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় এবং আমার সাথে আজকে আমার দুই প্রিয় প্রিয় ভাই এবং বোন, এরকম বললি কোথায় ভাই, সুজয়, নমস্কার। বলো কেমন লাগছে, বলো এখানে এসে। ফার্স্ট ক্লাস, দারুণ। এতদিন তো পডকাস্টটা অন স্ক্রিন দেখেছি, কিন্তু আজকে এখানে এসে দেখছি এত সুন্দর একটা, মানে কি বলবো, অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, রূপুর সাজ বেড়েছে, বুঝলি তো। এই চুপ কর, ওর পডকাস্টে এসেছে বলে পার্লস পরেছে, আর শাড়িটা সাংঘাতিক ভালো। না, আমি এরকম ভালো শাড়ি পরি, আমি বেশি সাজি না। অফ কোর্স তুই ভালো শাড়ি পরিস, তবে আজকে একটু ইউ লুকিং অলমোস্ট লাইক মহারানী গায়ত্রী দেবী। আজকে তুই শুভেন্দার কাজে এসেছি, শুভেন্দাকে কবে থেকে দেখছি জানিস, যখন বিবেকানন্দ পার্কে আমাদের টিকিট কেনার পয়সা ছিল না, আমি আর আমার এক বন্ধু ওই টিকিট যিনি দেখতেন, মানে যিনি ডোভেলেন মিউজিক কনসার্ট, আমার বাড়ির অপোজিটেই তো। কিছুতেই দিন না, তখন কলেজে পড়ি, দিন না একটু শুনবো কিছু না। সেই ভদ্রলোক বোধহয় চা ফা খেতে গেছে, স্টার্ট করে ঢুকে পড়েছি, সেই করে তখন শুভেন্দাদের বাজনা শুনে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো শ্রাবণী সেন, রূপু নয়, শ্রাবণী সেন, সেটা হচ্ছে যে একটু ভারী গলা কলেজে হবে, একটু শ্রাবণী সেন বলাটা একটু লো ভয়েসে বলিস, তুই তো অনেক গ্রাম তোর মডুলেশন আছে। শ্রাবণী সেন, হ্যাঁ, এবার তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি পুরোটাই সব এই গলায় পুরোটা কথা বলতে পারি, শ্রুতি অভিনয় করছি না, আমি সব বলছি সব পেছনে লাগিস তুই আমার। না, আই ওয়াজ পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন হোয়াট শি সেড। কলেজে পড়তো, টাকা নেই, কোনোভাবে ডোভেলেন মিউজিক কনফারেন্স দেখতে হবে। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি শুভেন্দা, ফরগেট অ্যাবাউট দ্য ক্রেজ অফ ডোভেলেন মিউজিক কনফারেন্স উইচ ইজ গন। এখন কোনো ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দেখতে কলেজের ছেলে মেয়েদের এই উন্মাদনাটা কিন্তু আর নেই, মানে নেই, মানে আমি একটা মানে খুব কম মানে, কিন্তু এইটাই তো। আর আমার বাড়ির সামনে জানিস তো, আমি গ্রিন ভিউতে থাকি তো, তোর বাড়ি জানি। হ্যাঁ, সো আমি না দেখতাম, মানে তখন দেখ আমি তো ভীমসেন যোশী কাকে বলে জানি না, স্কুল টুলে পড়ি, ওইরকম একটা গলা প্রথমে রাত্রিবেলা কে এরকম করছে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে মা আমাকে বোঝালো সকালবেলা কে। ওর সাথে আমার একটা মজার, আমরা মাঝে মাঝে লেকে আমাদের দেখা, ডোভেলেন বাজিয়ে তার কিছুদিন পরে ওদিক আনছে, এই শোন পেছন থেকে যেরকম ভাবে একটা ইনিমিটেবল একটা স্টাইল আছে, হঠাৎ এসে শোন, এই গিরিজি দেবীর সাথে কি তুই বাজাচ্ছিলি? গলাটা ভেসে না বাড়ির মধ্যে কিভাবে ঢুকছে, চিড়ে দিচ্ছে। আরে আমি লাস্ট বাট ওয়ান ওই 3টের সময় বলে, হ্যাঁ। তো আমার মনে হয়, যাই হোক, তার পাশে বসে আছি, এইটাই তো আমাদের একটা বিরাট পাওয়া। এটা কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? শুভেন্দা, we're mighty proud of you. We are this is not a এটা ওই ফিল্মমেকারদের ব্যাক স্ক্র্যাচিং সোসাইটি না। We are really, রূপু যে কথাটা বলেছে, I completely agree with you. একটা কথা আমি তোকে বলতে চাই, দেখ, we could have lost you to Europe, we could have lost you to America, we could have lost you to any other country in the world where you possibly would have been one of the highest priests of world music, which you are, but we did not lose you to the world. We had you in Calcutta. এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি।
ভক্তি। না, ওটা ক্লাসিক্যাল মিউজিকের একটা, থ্যাংক ইউ অ্যান্ড লাইকওয়াইজ অ্যাকচুয়ালি, লাইকওয়াইজ। কেননা আমার মনে হয় যে তোমাদের কন্ট্রিবিউশন, মানে অনেক সিরিয়াস নোট, ওকে তো আমি অনেক ছোট থেকে দেখছি, ওর অনেক কথা বললে হয়তো কবে বড় হবো কি জানি, একটু ইমোশনাল হয়ে যাবে না, আমাদের কাছে তুই বড় হবি না, আর বড় হোস না, তোর যতদিন ছোট থাকিস ততদিনই ভালো। না সব সময় না, না না, কিন্তু একটা ভেতরে একটা ওই স্টুডেন্টশিপ যেটা বলে, ওটা যদি বাঁচিয়ে রাখা যায় না যে কোনো সাবজেক্টে, যে কোনো সাবজেক্ট, সেটা বাঁচিয়ে রেখেছি। আমার মনে হয় না মানে জীবনটা অনেক সুন্দর হয়। সত্যি তাই। আর ওদের বাড়ির প্রতি আমার অসম্ভব রেসপেক্ট দুটো কারণে, সেটা অন রেকর্ড আমি বলতে চাই, যে আমরা যারা কি বলবো নিজের চেষ্টায় গান বাজনা তো করেছি, রেয়াজ করেছি, চেষ্টা করেছি ভালো গান বাজনা করার, তারপরের একটা ধাপ থাকে না যে কিভাবে আসবো, প্রফেশন কিভাবে করব, 2-3টে ফ্যামিলি খুব আমি দেখতাম কলকাতা শহরে এরা কিভাবে এগোচ্ছে, তার মধ্যে ডেফিনেটলি মাসিমা, ওর মা সুমিত্রা পিসি, এবং তারপরে ডেফিনেটলি ওর দিদি ইন্দ্রাণী সেন, এবং পরবর্তীকালে ওই যে বলছে না মেরে ঢুকবো, আমি ওইটাই কিন্তু আমি কাট পেস্ট করলাম আজকে, যে এইটাই কিন্তু ওকে আজকে এই জায়গায় পৌঁছেছে, যে আমাকে শুনতে দিবি না মানে ওই লোকটা ওখানে কাছে পাট করে ঢুকে গেছে, তার মানে কি আমার লক্ষ্য হচ্ছে এই প্রোগ্রামটা আমি শুনে বাড়ি যাই। আরে শ্রাবণী সেন ইজ ওয়ান অফ দ্য ফিউ টিকিট কেটে ছোটদের প্রোগ্রামও দেখতে যায়। সেটাই বলছি। হ্যাঁ, আমি শুভেন্দু, আমি দেখেছি এটা, মানে ওর কোনো হাত ক্যাত নেই। I needed to be seated in the front row, you know. ওর কিচ্ছু যায় আসে না, একটা কুর্তা চাপালো, জিন্স পরলো, হ্যাঁ বেরিয়ে, বেরিয়ে পড়লো। না তো সেটাই বলছি যে ওদের তো, আর ওর শো হাউসফুল হয় নজরুল মঞ্চ, ওয়ান অফ দ্য ফিউ রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো সেটা আমি একটু আগে ওর সাথে আলোচনা করছিলাম যে ও একটা স্টুডেন্ট বেস এমন করেছে, 700 স্টুডেন্ট রবীন্দ্রসঙ্গীত শিখছে, নট ফানি কন্ট্রিবিউশন। একটু তোমার স্কুলটা নিয়ে একটু বলো না শুনি। আমার স্কুলটা আমার একটা একাডেমি, আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম শঙ্কর মহাদেবনের যে মিউজিক একাডেমিতে আছে, তো সকলের তো একটা নাম থাকে একাডেমির, কিন্তু আমি দেখলাম যে নিজের নামটা দিলে কেমন হয়, শ্রাবণী সেন মিউজিক একাডেমি, তাহলে বুঝতেও পারবে কার এটা কি নাম, তো সেটা দেওয়া হলো। আমিই বোধহয় প্রথম যে রবীন্দ্রসঙ্গীতের জনারে আমার নাম দিয়ে আমি একাডেমি করলাম। তো আমার একটা, কোন ইয়ারে? আমার এটা 11th ইয়ার চলছে। বাহ। হ্যাঁ, আর আমার একটা মানে সকলের আশীর্বাদে, তোমাদের শুভেচ্ছায় আমার একটা মানে আমার গান মানে একদম ছোট্ট থেকে একদম বড়রা সকলেই একটু ভালোবাসে। না সেটা দেখেছি, সেটা নিয়ে কথা বলবো, প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। তো সেইটার করে অনেক লোকে, বাচ্চারা বড়রা ইন্টারেস্টেড হলেন, আসলেন। আর আরেকটা যেটা কথা আমি যেটা বলছিলাম, যে আমার কিছু স্টুডেন্টস আছে, সিনিয়র স্টুডেন্টস, তারা না ওই গান শিখে আর কি করব, আর কিচ্ছু করার নেই, ঘুরে বেড়াচ্ছি, কোথায় কে একদিন গান করতে ডাকবে, হ্যাঁ সেটা না করে 200 টাকা খামে দেবে, হ্যাঁ 200 টাকা খামে দেবে, ওদের একটা প্ল্যাটফর্ম করার জন্যই এটা মাথায় এলো। তখন তো মা ছিলেন, মার সঙ্গে আলোচনা করলাম, মাকে বললাম যে ওরা একটু করুক না, একটু শেখাক, ওরাও, ওদেরও অনেক গান শেখা হয়ে যাবে, আরও আমি তো থাকছি। তখন বললো করো, দেখো। সেই 10 জন, সেই ভাবনা থেকে এখন 10 জন আমার টিচার আছে, অ্যাডমিন আছে, তবলার টিচাররা আছে, মানে এখন আমার ঘর ভরা সংসার। বাহ বাহ বাহ, বিউটিফুল। না তুমি খালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আজকে যে হাহাকারটা শুনি, যে রবীন্দ্রসঙ্গীত কেউ ভালো করে শিখছে না, রবীন্দ্রসঙ্গীত এখন একটা ডাইং থিং, অনেক আমি শুনি, মানে অ্যাজ ফার অ্যাজ কি বলবো, the purity of রবীন্দ্রসঙ্গীত প্রেজেন্টেশন ইজ কনসার্নড, এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি তোকে বলি যে তুই একটা কবিতা ভীষণ ভালো পড়িস, সেই কবিতাটা তুই পড়, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে তুই যা রেন্ডিশনস, ওর কবিতার পরে গান গাওয়া, তারপরে তুমি সেটাকে বাজে কথা পড়িস না। আমি দেবারতী মিত্রর একটা কবিতা পড়ে শোনাচ্ছি, কবিতাটার নাম লাইফ ম্যাগাজিনের সামনে দেবাশিস।
যে কোনো বন্ধুর চেয়ে বেশি প্রিয় তুই দেবাশিস। মিলিটারি ধরনের ভীষণ রোখালো সোজা সোজা দাগ কাটা সাদা শার্ট, জিব্রা ট্রাউজার্স পরে চিলে ছাদে লাফিয়ে উঠিস। দেওয়ালির দিনে সামনে পিছনে পাশে লাখ লাখ পিদ্দিম জলে, দম দেওয়া সাবালক সাহসী পুতুল, স্বচ্ছ গির্জার মতো ফানুস ওরাস। পরপর জেলে যাস মশাল, তুবড়ি, বোমা, রংচরকি, ফুলঝুরি খেলা করে তোর হাতে পায়ে। মনে পড়ে যায়, এরকম দেখেছি তো আমারই অর্ধেক সায়ন্তন। আলো ঘূর্ণি মিশে যাচ্ছে তোর রক্তে মোহে, মিশ্রণের আদি যুগ থেকে। এত ছটফটে তাজা তোর কাঁচা মুখ, কখনো অবসাদ অসুখ করে না। সুগঠন ঢেউ খেলা স্থলপদ্ম রং দুঠোঁটের ফাঁকে তোর জ্বলে ওঠে। হাসি, সিগারেট, ঘুমপরিদের স্বচ্ছ নেট তোর ত্বক। সুস্থ জানুসন্ধি থেকে হাওয়ায় উড়তে থাকে ইউক্যালিপটাস, ভিনাস, বসন্তকাল, টুসু গান, সাঁওতালি লাল। আমাদের একসঙ্গে হঠাৎ দেখলে লোকে বলে আমার দু চোখ তোর চোখ। আর যাই হোক, ওরকম সত্যি সত্যি মিষ্টি চোখ পৃথিবীতে একমাত্র তোরই। পূর্ণিমা ভেঙেছে, ভরা কোজাগরি পড়ছে গড়িয়ে। তোকে দেখে সম্রাটতা জন্ম জন্মান্তর মনে পড়ে। আধখানা তোর মুখ আমার মুখের মতো ছিল, এখনো হলো না এক। চেয়ে দেখ, তুই কি বলিস? রংচঙে লাইফের বড় পাতা উল্টোতে উল্টোতে উত্তর দিবি দেবাশিস? বাহ, অপূর্ব অপূর্ব। বাবা, কি বলবো আমি, কি গাইবো? চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভর নির্ভর নির্জন সজনে সঙ্গে রহো। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। সাধু 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 সাধু। না, এবার স্তব্ধ হয়ে গেলাম। সত্যি কথা। না, এটাই তুমি বলো আজকের দিনে যেটা আমি শুনি। দেখো, আমার এই পডকাস্টটার সম্বন্ধে একটু বলি। এটা তো আমি এটাকে বলি সোশিও মিউজিক্যাল পডকাস্ট। সোশিও মিউজিক্যাল নট পডকাস্ট, সোশিও পলিটিক্যাল, Okay. নাথিং টু ডু উইথ পলিটিক্স হিয়ার। বাট অলদো দেখো, আমাদের যে গান বাজনা আমরা করছি সোসাইটিকে বাদ দিয়ে তো কিছু নয়। সোসাইটির ইম্প্যাক্ট আমাদের সে পড়বেই, খুব স্বাভাবিক। এটা স্বাভাবিক। তো এবং খানিকটা পলিটিক্সও যে আমরা দেখছি আশেপাশে, মানে আমি ওই রাজনীতি বলছি না, গান বাজনার মধ্যে বা আমাদের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে, সেটা নিয়ে তোর সাথে আমি বেশি কথা বলবো, তুই আরো ভালো। বিপদে ফেলবে না। না, বিপদে না, মানে তুই দেখ, আমার কথা হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং,
উইথ শুভেন এসে যদি আমরা ফ্র্যাঙ্কলি কথা না বলতে পারি, আর কে কি ভাববে, সেই তো তাকে এই কে কি ভাববে করতে 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 তো ধ্বংসের পথে চলেছে। একদম সেটা তো আমার মনে হচ্ছে, এবং সেটা Absolutely. যদি একদম তেমন তুই এন্ডোর্স করলি যে এটা সত্যি একটা খারাপের দিকে যাচ্ছে, নিশ্চয়ই। তো সেইটা একটু তোমাদের সাথে আলাপচারি করা, এবং এখানে শব্দটা খারাপ না, শব্দটা ডিজেনারেশন। ডিজেনারেশন, হ্যাঁ। এবং সেটা কেন হচ্ছে, একদম তাই। কেন হচ্ছে তার একটা দায়িত্ব থাকে। তারপরেও তো 700 লোক তোমার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখছে, হুম, তার মানে দেয়ার ইজ আ হোপ। আমি এইভাবে দেখি, মানে আই এম অলওয়েজ বিন আ ভেরি অপটিমিস্টিক কাইন্ড অফ আ পার্সন। তো সুতরাং আমি সবসময় দেখি যে হ্যাঁ, মানে ধ্বংসের পরেও আবার কিন্তু মানে ওই কি বলবো, দ্য ক্রিয়েশন অফ আ নিউ সোসাইটি ফ্রম দ্য অ্যাশেস অফ দ্য ওল্ড ওয়ান। দ্যাটস রাইট। তো নিশ্চয়ই। এইটা তো চিরকালই যে কোনো রেভলিউশনের মধ্যে তো এটা এসছে। তো একটা আমরা এই প্রসেসের মধ্যে আছি, একটা সবকিছুতেই মনে হচ্ছে একটা শেষের দিকে যাচ্ছে, এবং তার ঘটনা চক্রেই বোধহয় আমরা দেখতে পাচ্ছি শেষ হওয়ার তো কতগুলো আগাম হুম। বার্তা তারা দেয়, তুই বুঝতে পারবি আর তুমিও নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সেটা আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে, একটু টাইম নিচ্ছি যে কোনো কারণেই হোক, সেটা গান বাজনার ক্ষেত্রে হোক। তো এইটা আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইছি, তোমার কি মনে হচ্ছে যে ওভারঅল খালি রবীন্দ্রসঙ্গীত না, তুমি এতদিন ধরে, তুমি কত বছর প্রফেশনালি আমার গাইছো? ওই 37 বছর মতো হয়ে গেল। হয়ে গেল প্রায় 37 বছর। আর বাড়িতেও দেখেছো কত হ্যাঁ, বছর ধরে। ছোট থেকে তুমি এই টোটাল কি দেখছো, সিনারিওটা সম্বন্ধে একটু বলো না, অনেস্টলি বলো, কারণ এটা বলা দরকার। মানে আমি তো বহু জেনারেশন দেখলাম, আমি প্রায় 3টে জেনারেশনকে দেখলাম। আমার মা জেনারেশন, দিদির জেনারেশন, আমার জেনারেশন, আমার পরের গুলো। আমার মনে হয় মানে তখন শিল্পীরা আরো অনেক কর্ডিয়াল ছিল, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে সম্পর্কটা আমাদের যে আমরা যেরকম গান করেই পালিয়ে আসি, কারোর গান আর শোনার ইচ্ছেও হয় না, তখন ভাবি অন্য কাজ করলে পরের শোটা কি করে ধরতে পারবো, সেইটা নিয়ে আমাদের মাথায় চিন্তাটা বেশি। মানে আমাদের মধ্যে কি তুমি তোমাকে নিজেকে ইনক্লুড করছো না করছো না? হ্যাঁ, নিশ্চয়ই করছি, আমি তো আছি। হুম। তো কিন্তু আমাদের মাদের সময় যেটা আমরা দেখেছিলাম যে একটা অনুষ্ঠান, আমি মার সঙ্গে খুব অনেক অনুষ্ঠানে যেতাম, মানব কাকা গাইছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় গাইছেন, আর মা আর মানব কাকা ভীষণ বন্ধু ছিলেন। মা ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে হচ্ছে মানব কাকা। বাবা। তো যেই বললেন, দেখলেন যে মা এসছে, তখন হঠাৎ গানটা থামিয়ে দিলেন, বললে সুমিত্রা আয়, বলে এই যে দেখছেন বঙ্গ সংস্কৃতি সম্মেলন হচ্ছে ময়দানে যেটা হ্যাঁ, আমরা এই যে দেখছেন, এর কাছে কি শুধু আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনবেন না, এ যা ঠুংরি গায়, এ যা দাদরা গায়, ওইগুলো শুনবেন, না হলে ও ভুলে যাবে। আহা, মানে কতটা নিজে এটা মানবেন্দ্রবাবু বলতে পারতেন হ্যাঁ তখনকার লেভেলে, হ্যাঁ। সেটাই ও বলছে। বাহ। না এই তুমি একটা জাম্প কাট করলে হ্যাঁ তখনকার থেকে একদম এখনো চলে হ্যাঁ। মাঝখানে কিন্তু ইন্দ্রাণীদের একটা হ্যাঁ, ওই জেনারেশন তুমি কি দেখেছো? এটা তো ওই জেনারেশনেও এতটা দেখিনি, কিন্তু তবুও একটা সদ্ভাব ছিল। এখনো যে বলবো যে না আমার দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকিয়ে চলে যাচ্ছে তা নয়, এমনি যতটুকু কর্ডিয়াল হওয়ার ঠিক আছে, কিন্তু ওই টানটা অনুভব করি না, আর টানটা অনুভব করি। তোর কি মনে তুই হয়? কি হ্যাঁ, আমি এবার দিল্লিতে যেদিন প্রোগ্রাম করতে গেছি ষষ্ঠীর দিন, আমার অনুষ্ঠানের পর সৌনকের গান ছিল, সৌনক ব্যাক স্টেজে অপেক্ষা করছিল, আমাদের কিছুই রিহার্সড নয়, আমি ওকে ডাকলাম স্টেজে। আমি তোর মনে আছে তাহা মোহাম্মদ আলীর রিভেঞ্জ বলে আমি একটা কবিতা পড়ি, যার পরে তুই শ্যামার শেষ গানটা করিস, ওটা দিয়ে পড়তে আজকে অনুষ্ঠানটা শেষ। হ্যাঁ আছে আমার কাছে কবিতাটা। It's a brilliant piece. It's in English. Translation, of course. আমি সৌনককে ডাকলাম, সৌনক গাইল। ওই মুহূর্তটা হয়তো আর্টিস্টিক্যাল একটা ব্লেন্ড তৈরি হলো, ঠিক কথা,
কিন্তু একটা সৌহার্দ্য তৈরি হলো। অফকোর্স এই সৌহার্দ্যটা কিন্তু খুব অর্গ্যানিক শুভেন্দা আমার কাছে। I felt the urge of calling him on stage. এটা And কেউ doing করবে না something- রে, তুই বলেই করেছিস। হ্যাঁ, না, মানে তুই আমার করলি- কখনো মানে আমি কখনো এটা দেখিনি আসলে। না আমি তুই করলি, আবার বাবানও মানে সৌনকও যে এটাকে রেসিপ্রোকেট করলো, ও বলতে পারে না এটাও করলো না। না, সৌনক স্টেজে এলো, কারণ সৌনক তো মানে এলো, হ্যাঁ সেই মানে হৃদয়টা আসলে হুম। সৌনক মনিদির ছাত্র, রবীন্দ্রনাথ গান শিখেছে ওর কাছে চিরকাল, এখনো শেখে। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি যখন একদম প্রথম কাজ শুরু করেছিলাম, তখন তো আমি অনেক ক্লাবসে অনুষ্ঠান করতাম, এবং আমার ধরনের অনুষ্ঠান ক্লাবসে কখনো হতো না। where we would read world poetry, একদিকে রবীন্দ্রনাথের গান হচ্ছে, কোথাও আবার চুংরি হচ্ছে। সৌনক আর সাশা দুজনেই আমার সঙ্গে অনেক অনুষ্ঠান করতো। আচ্ছা, তাই আমরা কিন্তু একে অপরের অভিযাত্রাটা কিছুটা জানি, কিছুটা। ইনফ্যাক্ট পুরোটা- আমার প্রথম ক্যাফেতে অনুষ্ঠান করা ওর সঙ্গে, হ্যাঁ, মানে ও আমার ডেকে নিয়ে গেছে। ইনফ্যাক্ট কলকাতায় তো 2003-04-এ অল্টারনেটিভ স্পেসেসে কাজ করার এতটা ছিলই না। এখন তো যে কোনো আর্ট স্পেসে লোকে পারফর্ম করতে পারে। আমার একটা বাগাবত ছিল, সেটা হচ্ছে আই এম নোন টু বি আ রেবেল ইন মাই ফ্যামিলি অলসো। আমি প্রসেনিয়ামে পারফর্ম করবো না শুভেন্দা। I will create my own space. I will create my own audience. আজকের 22 বছর পরে এটা বলতে পারি, কি করেছি না করেছি সেটা খুব ইররেলেভেন্ট, কারণ আমি আই এম আ স্টুডেন্ট। না সেটা আমরা আমাদের সবার লেভেল, তাই তো? ইন্ডিভিজুয়াল লেভেল আমরা সবাই স্টুডেন্ট। হ্যাঁ, আর না, I'm still a student, still learning. In fact, we are also learning. I've enrolled myself to musical classes after many years with her. আমি ওর কাছে গান শিখতে শুরু করেছি 2 সপ্তাহ হলো, because I wanted to go and learn music. থার্ড উইকে ছেড়ে দিস না, না, তোর ব্যাপার তো। থার্ড উইকেও না, আমি কখনো ছাড়িনি তো শুভেন্দা। আমি যখন ছেড়েছিলাম ক্লাস 12-এ একটা বিরাট অভিমান করে ছেড়েছিলাম, কারণ আমার বাবা একঘর লোকের সামনে বলতেন মেয়েদের মতো গান করো না। আমি তো এই বুলিংটা দেখেছি আমার বাড়িতে, তাই আমি খুব অভিমান করে গান ছেড়ে দিয়েছিলাম। এবং আমার মাস্টারমশাই প্রমিত সেন, তার উপরেও আমার খুব অভিমান হয়েছিল, খুব সঙ্গত কারণে হয়েছিল। তো এটা কি তুই ওকে আগাম বার্তা দিয়ে দিলি? না, একদম বার্তা দিচ্ছি না। আমি শুধু বলছি আমি যে কারণে গান ছেড়েছিলাম, আমি সেই কারণে গানে ফিরিনি। I wanted to up my skill. That's about it. I am not going to sing. ওই যে ফিল্ম স্কুলে গেলেও কেউ ফিল্ম মেকার অনেকে হয় না, আবার ফিল্ম স্কুলে না গেলেও ফিল্ম মেকার হয়, তাই তো? আমার বক্তব্য হচ্ছে আমি গানটা শিখছি যে আমি কাল থেকে ভাববো আমি রবীন্দ্র সদনে কবে একক করবো, সেটার জন্য নয়। কিন্তু চমৎকার গায়, আমি গানটা চমৎকার। শিখতে চাই। আর এই যে ওর মধ্যে একে তো- একে আমাদের একটা ক্লাবে, বাবা তুই যে আমাকে বিপদে ফেলিস না মাঝে মাঝে, হঠাৎ করে উফ বাপরে বাপ। মনে হলো সবাই গাইছে, ও পাশে বসে স্ক্রিপ্ট পড়ছে। আমি বললাম যে এই ছেলেটাকে যদি গাওয়ানো যায়, কেননা দেখো গান, দেখো রবীন্দ্রসঙ্গীতের এটা নিয়ে কথা বলবো। অনেক সময় আমি দেখেছি, অনেক সময় ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত আমার খুব একটা ভালো লাগতো না, মানে আমার লাগতো না, লেটস বি অনেস্ট। Of course, আমার বাড়িতে ঠিক আছে। তার শুনতোই না। মেন যেটা হতো, আমি যখন প্রেজেন্টেশন গুলো দেখতাম, আমার প্রেজেন্টেশন গুলো ভীষণ আনইন্টারেস্টিং লাগতো। মানে আনন্দধারা বইছে ভুবনে, পৃথিবীর দুনিয়ার দুঃখ নিয়ে উনি গাইছেন। এসরাজ যিনি বাজাচ্ছেন, শ্রদ্ধেয় এসরাজ বাদককে বোধহয় পেমেন্ট দেননি নাকি ভগবানের, তিনি দুঃখে তবলা প্লেয়ারও, মানে কোনো আনন্দই নেই। তুই কি করবি, বুঝেছিস তো? মানে এইটা দিনের পর দিন, আর কোনো অভিনয় নেই, বুঝেছো তো? তোমাদের মতন যারা এলো পরে, দেখো আমি এখানে একটা অদ্ভুত কথা তোদের শেয়ার করতে চাই, একমত না হলে বলো আর কি, এটাও এই ফর্মের। তুই বলবি না আসলে দাদা ভুল, তুই ভুল করছো। আমার ছোটবেলা থেকে যখন গান শুনতাম, যেখানে আমাদের বলা হয় তানসেন বাদ পহলে কানসেন, কানসেন বানাও, That's true. বাদ মে তানসেন, রেয়াজ তো করতে হবে, কানসেন বানাও, শুনো শুনো শুনো। তা আমার ছোটবেলা থেকেই সব রকমের গানের একটা শোনার ভীষণ একটা প্রবণতা ছিল। সেটা খানিকটা বাড়ির, আমার বাবা শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, গান না পড়াশোনা করেছেন। তারপরে আমাদের বাড়িতে আমার ছোট কাকা ড্রামস বাজাতো, শিখতো, এরকম নানান ধরনের মিউজিক চলতো আমাদের বাড়িতে। যেমন আমার বড় কাকা তবলা
শিখতেন, উনি আমাকে আমার গুরুজির কাছে নিয়ে গেছেন ছোটবেলা। আমি যখন একটু বড় হলাম, সেন্ট জেভিয়ার্স কলেজে ঢুকলাম, তখন আমার একটা পুরো দিগন্ত খুলে গেল। এদিক থেকে এমারসন, লেক অ্যান্ড পালমার, ডিপ পার্পল, ওদিক থেকে লেড জেপ, এদিক থেকে বব ডিলান, ওদিক থেকে বিটলস, এদিক থেকে জেমস টেলর, সব ভালো লাগছে। এবার ওদিক থেকে আবার আর.ডি. বর্মন উঁকি মারছে, এস.ডি. বর্মন উঁকি মারছে, একটু বড় হলাম মদন মোহনজি উঁকি মারছে, এদিকে আবার রবীন্দ্রসঙ্গীত। এই করতে করতে যেটা হলো শ্রাবণী, আমার যেটা মনে হলো যে কেউ আমার গুরুস্থানীয় হয়ে যাচ্ছে। এটা খুব একটা কথা বলছি, তুই দেখ, তুই বলে তোদের ভালো লাগবে। আর কেউ আমার বন্ধু হয়ে যাচ্ছে। এবার সেইখানে দাঁড়িয়ে আমি আমার মনন দিয়ে তখন আমার মনে হচ্ছে যে নওশাদজি আমার গুরু, মদন মোহনজি আমার গুরু, জয়দেবজি আমার গুরু, এস.ডি. বর্মন সাহেব আমার গুরু, আর.ডি. বর্মন আমার বন্ধু। আবার এইখানে সলিল চৌধুরী মহাশয় আমার গুরু, নচিকেতা ঘোষ মহাশয় আমার গুরু, সুধীন দাশগুপ্ত আমার বন্ধু। আবার যখন রবীন্দ্রসঙ্গীত শুনছি, মানে আমার মননটাকে বোঝার চেষ্টা কর, খুব সুন্দর। সেখানে আমার মনে হচ্ছে যে দেবব্রত বিশ্বাস মহাশয় আমার বন্ধু, সাগর সেন আমার বন্ধু, সুবিনয় রায় আমার গুরু, কণিকা বন্দ্যোপাধ্যায় আমার গুরু, সুচিত্রাদি আমার বন্ধু। এটা অদ্ভুত একটা চলছে। এবার তারপরে যখন কমপ্লিটলি এন্ডোর্স করি, তোর মনে হয় কমপ্লিটলি এন্ডোর্স করি। আমি তোকে কেন বলছি শোন, এটা মনে হলো বারবার করে। আমি তো সামনে বসে আছি, পরিষ্কার বলছি, I've always looked at Shravani is my friend. এইটাই বলি, তোমার প্রেজেন্টেশন মনে দিয়ে আমার মাতৃসমা, আমি ওর কাছে সন্তানের মতো, মানে চাঁদনি রোশনি যে ভালোবাসা পেয়েছে ওই বাড়িতে চিরকাল আমি সেই ভালোবাসা পেয়েছি, কিন্তু শি ইজ মাই ফ্রেন্ড। সোহাগদি আমার গুরু কিন্তু আমার বন্ধু। মানে সোহাগদির সঙ্গে আই ডিসকাস মাই লাভ লাইফ লাইক দ্য ওয়ে আই উডন্ট ইভেন ডিসকাস উইথ মাই বেস্ট ফ্রেন্ড। কেন বন্ধু জানিস তো? কেন শ্রাবণী আমার বন্ধু, কেন সোহাগ সেন আমার বন্ধু, এরকম আরো দু একজন বন্ধু আছে। These people are essentially unjudgmental. আর.ডি. বর্মন কখনো তোকে জাজ করবেন না। আমি বলছি উপস্থিতি দিয়ে শুধু নয়। When you listen to আর.ডি. বর্মন, it's like a free world. এটা আমার সঙ্গে বারবার হয়েছে, কারণ আমার বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শোনার কিন্তু কোনো ইচ্ছে কারো ছিল না। আমার মামার বাড়িতে অতুল প্রসাদ, ডিএল রয়, নজরুল গীতি, আমি পরিষ্কার বলছি, দাদুকে দেখি সুচিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, ওই সেই খোপওয়ালা টেলিভিশন, সুচিত্রা মিত্র গান করলে টেলিভিশন বন্ধ। কেন এটা হতো? কেন বলছি বলতো, ওদের বাড়িতে এটা and my maternal home, মানে আমার মামার বাড়ি খুব মানে খুবই মধ্যবিত্ত বাড়ি, কিন্তু এদের বাড়িতে, আমার দাদুর বাড়িতে আঙুরবালা আসতেন, ইন্দুবালা আসতেন। এরা মানে একটা গোটা বাড়ি নজরুল পন্থী। মানে সেটা কিন্তু নজরুলের পলিটিক্সটা শুধু নয়, ওর গানটা। সো আমার তো ওই বাড়িতে আর কেউ বেঁচে নেই। আমার মেজমাসি যখনই গান করতেন, আমার মেজমাসি অজিত পান্ডের ছাত্রী ছিলেন। অজিত কাকুকে আমি ওই বাড়িতে দেখিয়েছি। হ্যাঁ, অজিত কাকু এলেই মানিকতলার একটা দোকান থেকে রোল আসতো, সেটা আমি বেশি খেতাম। যাই হোক, সো আমি বিশ্বাস কর, আমার মেজমাসির নাম সমিতা ব্যানার্জি। আমরা মেজমাসি গান করতে বলে হইলে সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, আরে বাবা, ভীষণ পছন্দ, দেন নির্মলা মিশ্র। তুই জানিস, তোকে একটা কথা বলি, একটা ঘটনা বলি। নির্মলা মিশ্র যেদিন মারা গেছেন, সেদিন দুপুরবেলা একজনদের বাড়িতে আমার লাঞ্চ ছিল, আমি গেছি, অ্যান্ড দে আর অল ইয়াং পিপল। আমার খুব কষ্ট হয়েছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, তো আমি সকাল থেকে আমার খুব মন খারাপ। এবং ওখানে না একজন বলে উঠলো, কে নির্মলা মিশ্র, তার জন্য তো শোক করছো কেন? আমি স্ট্রেট বেরিয়ে গেলাম। আমি এতটা এফেক্টেড হই। তাই আমি সুজয় প্রসাদ চ্যাটার্জি। আমি একদিন লোপামুদ্রা মিত্র আর সোহিনী সেনগুপ্তের একটা প্রোগ্রাম দেখতে গেছি উত্তম মঞ্চে। আমার খুব কম সময়, আমি যখন সময় পাই আমি একদম ক্লাসরুমের মতো সব অনুষ্ঠান দেখতে যাই। I went to watch their show, Shuvenda,
উত্তম মঞ্চের বাইরে দাঁড়িয়ে না হঠাৎ করে এসে আমার ভীষণ কান্না পেয়েছে। আমি জাস্ট দাঁড়িয়ে কাঁদছি। ওখানকার একজন কাউন্সিলর মহিলা আমার কাছে এগিয়ে এসেছেন, এই সময় হাতটা ধরেছেন। আমি না স্ট্রেট ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, সো সরি, আই কমপ্লিটলি মেড অ্যান অ্যাস অফ মাই সেলফ। বলুন, no, you did not make an ass of yourself. This is who you are. Don't ever be ashamed of yourself. তাই মিউজিক না কখন বন্ধু হয়ে ওঠে? রবীন্দ্রনাথ। আমাকে অনেকে জিজ্ঞেস করে, রবীন্দ্রনাথ, who's রবীন্দ্রনাথ to you? He's my healer. আমরা জ্বর হলে তো টায়ারোনল খাই, উনি আমার টায়ারোনল। মানে he's an eternal healer. আর সেই হিলিংটার সঙ্গে সঙ্গে একটা সহবাস আছে, and that সহবাস is very important for me. And these challenges happen very intrinsically, very spiritually. বলো রূপু, তোমার জার্নি উইথ রবীন্দ্রসঙ্গীত সো ফার। Oh, she makes love to Rabindranath on stage. I can only say that. আমারও যে রবীন্দ্রনাথের গান প্রথমের দিকে খুব ভালো লাগতো তা নয়। কারণ আমি যদিও মাকে মানে গান শেখাতে অনুষ্ঠানে শুনেছি, কিরম যেন মানে ব্যাপারটা ছুতো না এখানে। কি অনেস্ট, এর থেকে ফ্র্যাঙ্ক আর কি হবে? নিজের মার গান ছুতো না, অনেস্টলি বলতে পারছি। তারপরে একটা দিন এলো যখন হঠাৎ করেই সাগর সেনের গান শুনলাম, বাহ, দেখো ফিদা হয়ে গেলাম। এখনো পর্যন্ত শুভেন্দা প্রত্যেক দিন সাগর সেনের একটা গান আমি শুনবই। একটা গান শোনাও, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। এটা সাগর বাবুর আমার মানে নজম যেটা বলে, এই নজম পরে আমরা শুনেছি বাত নিকলে গিয়ে, তার আগে রবি ঠাকুর নজম কি লিখে গেছে দেখ। এটা আমার অনবদ্য, মানে কত হাজারবার শুনেছি, মানে নজমই একদম, হ্যাঁ ফিরে আসে না তো চলে। আর এই গানটা মানে আমাকে উনি ছাড়া ভাবতে পারি না। জাস্ট প্রেমে এসেছিল নিঃশব্দ চরণে, প্রেমে এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, দিনি তাহারে আসন, প্রেমে এসেছিল বিদায় নিল যাবে শব্দ গেন্ধে, বিদায় নিল যাবে শব্দ গেন্ধে, সে তখনও স্বপ্ন কায়াবি নিশীথ তিমিরে বিলি, দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল। আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল এই গান। ভাগ্যিস
সত্যি কথা। মানে কিন্তু সাগর সেন ছিলেন, নালে তো সাগর সেনকে তো সামনে শব্দ পেয়ে গেনুধে, আমার এই লাইনটা মানে কি হন্ট করে, গেনু প্রথম মানেটা কি, শব্দ পেয়ে গেনুধে, কি বলতো মানুষটা মানে, আর সব বাক্য গঠন, ও হ্যাঁ বলো তারপরে। হ্যাঁ তো এটা একটা অন্য সাবজেক্ট, অন্যদিন আড্ডা মারা যাবে। সাগর সেনকে নিয়ে তো, সাগর সেন অনেক আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, হ্যাঁ অবশ্যই। মার সঙ্গে প্রচুর ডান্স ড্রামা গেয়েছেন আমাদের সাগর কাকু। হ্যাঁ এখন আমরা বলে বাবা কাকু হয়ে গেছে, No, but that's কাকুই true. তো। You've seen these people at হ্যাঁ। home. কি দেখো, যারা আশ্চর্য। বলছে তারা তো এটা সেটা বুঝতে Face পারবে হ্যাঁ। না, না আর বোঝাবার ফোন দায়িত্ব করলে তোমার বলতো, নয়। কি মিসেস সেন আছে, আর কে বলছেন, আমি সেই লোক, সেই লোক মানে সাগর কাকু। আর হ্যাঁ। এরা তো কিরকম সেই উত্তম সুচিত্রা জুটির মতো, একদম মানে অ্যাকচুয়ালি তাই, মানে দেখ আমি সেই সময়কার লোক নই, কিন্তু আমি এটা জানি যে সাগর সেন, সুমিত্রা সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন, এরা না কিন্তু হিরো হিরোইনের মতো। এই আমাদের বন্ধুরা বলতো কি, ইস তোর কি মজা না, তোর বাবাও গান করেন, মাও গান করেন, আমি বলি, কি বাবা তো গান করে না রে? কেন বাবা তো সাগর সেন না? আর আমি বলি, না না, এরকম আর কি, মানে মানে সবার একটা বজ্রসেন শ্যামার গান যে কতবার গিয়েছিল ওরা একসঙ্গে স্টেজে, হ্যাঁ এবং একটা অদ্ভুত কেমিস্ট্রি কিন্তু। অদ্ভুত, হ্যাঁ, অদ্ভুত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না এটাই হচ্ছে, দেখো তুমি যে গানটা গাইলে, এটা জাস্ট এই জায়গাটা থেকে মানে অ্যাজ আ লিসনার যেটা আমার মনে হয়, এই যে রেন্ডিশনটা তোমার প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝে এবং জায়গা বুঝে, এই যে তুমি গাইলে, এটা কি পুরোপুরি যেটা স্বরবিতানে লেখা আছে সেটাকে ফলো করে গাইলে, নিজের কিছু ইনপুট দিলে? না, কোনটা না, আগেরটা না, না পরেরটা? ইনপুট দিইনি, যা স্বরলিপিতে আছে তাই গেয়েছি, বাট আমার এক্সপ্রেশন যেটা, ওটা পড়ে আমার যা মনে হয়েছে যে এটার এক্সপ্রেশনটা এটা হওয়া উচিত, সেটাই করেছি। আমিও কিন্তু সেভাবে পড়াই, মানে আমি যখন কবিতা, মানে ধর টেক্সট একটা পড়াই, জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশনের একটা, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, মানে ধর একটা কোথাও কমা আছে, হ্যাঁ আগের কোনো বাক্যে কমা নেই, কিন্তু আমার যদি মনে হয় আমি ওখানে কমাটা ইউজ করলাম, অর্থাৎ আমি পজ করলাম। না কিন্তু এই যে লিবার্টিটা তুই তোর একটা কবিতায় যেটা পাচ্ছিস, ওর ক্ষেত্রে দেখ মানে একটা হয়ে যায় না, মানে এটা আমি উইদাউট মানে disrespecting the thoughts of other people, রবি ঠাকুর আমাদের পৈতৃক সম্পদ, এবং বাবাকে নিয়ে যদি তুমি কিছু করো, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে, গেল গেল গেল। তোমাদের মাসিমাদের আমলে এটা চূড়ান্ত হয়েছে, পরবর্তীকালে সেটা আমার তো মনে হচ্ছে এটার সাথে একটা হালকা অ্যাকুস্টিক কর্ড, একটা গিটার, একটা বেস লাইন, আর কিচ্ছু না, খালি গানটা হচ্ছে, হবে না কেন? সেখানে যদি একটু এক্সপ্রেশনের জন্য একটু যদি অ্যাডভান্টেজ নিয়ে, এই যে জ্যোতিচিহ্ন, কিন্তু সেটা নিয়ে তোমাকে, আমি যতদূর জানি তোমাকে নিয়ে খুব ট্রোল করা হয়েছে একটা সময়, তোমাকে বলা হয়েছে যে, আমি তোমায় বলছি, বলা হয়েছে মানে আমি শুনেছি, তুমি আমাকে বলতে পারো না শুভেন্দু তুমি এটা ভুল শুনেছো, তোমাকে এটা বলা হয়েছে যে তুমি ঠিকঠাক রবীন্দ্রসঙ্গীত গাও। দেখ আমি যখন রবীন্দ্র একটা, আমার কাছে এরকম খবর এসেছে, রবীন্দ্র সদনে গান করতে গেছি, একজনকে পাঠানো হয়েছিল আমার গান শুনতে, তো আমি যখন আমি ওই গানটা গেয়েছিলাম, শুধু তোমার নাম বলতে হবে না, মানে সে একজন বিদগ্ধ রবীন্দ্র বিশেষজ্ঞ। আচ্ছা, গান করেন না? না, বিশেষজ্ঞ হলে তো গান করেন না, জানিস তো, কিন্তু গান শেখান, কিন্তু গান শেখান আর ওই গিয়ে ভুল ধরেন। হ্যাঁ, এটা আমি দেখে এসেছি, তো সেটা ক্লাসিক্যালে তো বটেই। ওই যে ওই গানটা গেয়েছিলাম, শুধু তোমার বাণী নয় গো, হ্যাঁ ওই গানটা, আরেকটা কি গান আমার মনে নেই, তো আমি গিয়ে আবার একটা অন্য কোথায় যাব বলে বেরিয়ে এসেছি, তো আমাকে বললো রূপু শোন তো, তো আমি বললাম যে হ্যাঁ, ঠিক কি বলবে না কি বলবে, তখন বললো আচ্ছা সবাই যে বলে তুই ভুল সুরে গান করিস, আধুনিক গানের মতো, আমি যে রবীন্দ্রনাথের গান তো চূড়ান্ত আধুনিক, এর থেকে আর আধুনিকতম কি হতে পারে? তখন বললো না, আমার তো ধারণাটাই পাল্টে গেল, তুই তো স্বরলিপিতেও কারেক্ট ছিলি, তোর এক্সপ্রেশনে তো কারেক্ট ছিলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এক্সপ্রেশনটা আমার জায়গা, ধরো আজকে আমি একরকম গাইছি, তুমি একরকম করে গাইছো, তা তোমার থেকে আমার গানটা আলাদা হবে কিসে? এক্সপ্রেশনে, কেন আমি তো তাল সুর কিছুই চেঞ্জ করতে পারছি না, একমাত্র মিউজিক অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারছি এবং আমার এক্সপ্রেশন, তো ওইটাই তো আমার সম্বল,
এবং এই সম্বল করেই তো আমি প্রথম থেকে এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা উনি বললেন, কিন্তু তোমার সেই লড়াই কি এখনো চলছে, যে তোমাকে এখনো বলে এখন যাচ্ছে আর যে না, এখনো এখন সেরকম আর বলে না? এখন আর বলে না, বরঞ্চ এখন আমার শ্রোতারা আমাকে খুব সাপোর্ট করো। কেউ দু একটা টুকটাক তো বলেই সে না, তো হবে, সেইগুলো তো সে হবে, পাবলিক ফিগার হলে তো কিন্তু সেটা। আমি খুব মানে সাপোর্ট পাই আমার শ্রোতাদের কাছে। না, তুই ওভার দ্য ইয়ার্স নানান ধরনের কাজকর্ম নিয়ে তুই এগিয়ে চলেছিস স্বমহিমায়, আমি বলবো, এবং মাথা উঁচু করে। Thank you. আর আই এম সো প্রাউড অফ ইউ। Thank you. সেখানে দাঁড়িয়ে তুই কি ধরনের অবস্ট্যাকলস ফেস করেছিস একটু যদি বলিস, মানে যেটা তোর মনে হয় যে তোকে খুব নাড়া দিয়ে দিয়েছে, তুই বাড়িতে এসে কেঁদেছিস যে ওয়াই দিস পিপল আর ডুইং দিস টু মি। মানে আমার মনে হয় ও কাঁদেনি, ও নেচারটা অন্যরকম, কিন্তু ওকে তো দুঃখ দিয়েছে, ফিরে এসে শুনছে এরকম এরকম ঘটনা। মানে আমি রূপুর মতো পলিটিক্যালি কারেক্ট কথা বলি না। হ্যাঁ, আমি চাইও তুই বল এটা। বলি না, তার তুই কারণ অনেককে দেখেছিস। রূপুর মধ্যে তাকে যে মানে তাকে যে অপমান করে তার জন্য রূপুর তার জন্য সম্মান রয়েছে। আমি অতটা ভগবান নই। বাট দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ টু টেল ইউ অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। আমি ওর কথা শুনতে শুনতে আমার চোখ ভিজে আসছিল। ডিকেএস ক্লাব, দক্ষিণ কলকাতা সংসদ। আমার মনে নেই তুই সেই অনুষ্ঠানে ছিলি না বোধহয়। আমি পাঠ করব, গানটা কে করেছিল এই মুহূর্তে আর মনে নেই। সামনে বরুণ চন্দ, ভারতী রায়, বুদ্ধদেব গুহ। উনি উঠে দাঁড়ালেন। আমি তখন ছোট। উঠে দাঁড়িয়ে বললেন, এসব নাকা নাকা পাঠ অনেক হয়েছে, নেমে যাও, আমরা গান শুনতে এসছি। সাহিত্যিক বুদ্ধদেব গুহ, যাও এখান থেকে, উঠো, নেমে যাও। আমি তখন ডিকেএসে অন্য ব্যাঙ্কুয়েটস গুলো কিচ্ছু হয়নি, বুঝলি তো, ওই পুল সাইডটাও হয়নি তখন, পুল ছিলই না। ওই জায়গাটা ক্রিকেটের গ্রাউন্ডটা ছিল, ওইখানেই অনুষ্ঠানটা হতো। আর ভেতরে একটা চেঞ্জিং রুম ছিল, যেখানে ক্রিকেটের চেঞ্জিং রুমটা। আমি না মানে I didn't know whether to cry or kill myself. তুই নেমে গেলি? হ্যাঁ, নামতে বাধ্য হলাম। এই ঘটনার পুনরাবৃত্তি উনি ঘটিয়েছিলেন অনেক বছর পর, আবার এসবি গাঙ্গুলির বাড়ির একটা দোল অনুষ্ঠানের ব্যক্তিগত পরিসরে। সেদিন নামিনি। আপনার যদি শুনতে ইচ্ছে না করে, অন্য ঘরে গিয়ে মদ্যপান করুন, চোখের দিকে তাকিয়ে বলেছিলাম। কাট্টু আরো অনেক বছর পর প্রিয়ম, ঋতপা শান্তিনিকেতন থেকে এসছে। সে অনুষ্ঠানের কমপ্লিট দায়িত্ব আমার। বসন্ত উৎসব হবে এসবি আঙ্কেলদের বাড়িতেই, এবার বাগানে। মিন্টু সিন্ডিকেটের বাড়িটা, নিউ রোডের বাড়িটা নয়। লালাদা মানে বুদ্ধদেব গুহ তখন হুইল চেয়ারে। আমি গান করলাম। অনুষ্ঠান শেষ। আমি I was possibly walking to the bar to get myself a drink. নামছি, হাতটা ধরেছেন আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। বললেন? হ্যাঁ, আমি তোমার সঙ্গে অন্যায় উনি করেছি। মনে রেখেছেন সবটা। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? কি বলছিস? এইটা এই কথা আমাদের আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। আমি কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি লেট মি গেট ইউ ড্রিঙ্ক। কি ড্রিঙ্ক খাবেন বলুন? না, তুমি বলো আমায় ক্ষমা করেছো। তুমি আজকে যে গান করেছো, আমি অনেক দিন পরে ও যে মানে না মানার এরকম গান, এরকম একটা কিছু হতে পারে আমি ঠিক জানতাম না। তো আমি এটাই তো মনে রাখবো। না, ডেফিনেটলি ভালোটাই আমরা মনে রাখি। কিন্তু আমার তখন সেদিন খুব কষ্ট হয়েছিল ভেবে যে ইনি তো সাহিত্যিক বুদ্ধদেব গুহ, মানে যার ফ্যান বয় হয়তো আমি নই,
কিন্তু যার লেখা সমাদৃত আদৃত, তিনি এই ঘটনা ঘটিয়েছিলেন। আর কেউ মানে কোনো কেউ প্রতিবাদ করেনি না, একমাত্র বরুণ দা সিভিল সোসাইটিতে কেউ প্রতিবাদ করে না। মহাভারতের সময়ও হয়নি, এখনো হয় না। আমি করি না, কিন্তু তুই আর আশেপাশে কাউকে দেখছিস না? তুই ফিল্ম লাইনে অনেক ঘোরাফেরা করিস, এই সব জায়গাতেই তোর একদম মানে সমহিমায়, আবার বলছি তুই এখন না, ফিল্মের জগৎটা আলাদা। তুই তো ভীষণ, আমি তোর পোস্ট যখন দেখি মাঝে মাঝে দেখি তুই কষ্ট পাচ্ছিস নানান ব্যাপারে, এবং সেটাতে আসবো, কিন্তু তার আগে একটা তুই যে গানটা বললি একটা করলি শোনান, একটা যে সাপ ওই তোর সার দেওয়ার দরকার নেই, এমনি গাইবে। মুঝে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বানে না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। দেখো তুমি বাবা বললে, ও তো রবীন্দ্রসঙ্গীত সেই অর্থে এখন তো সেভাবে শিখে গাইছে না, কিন্তু ওর এক্সপ্রেশনটা এতটা ভালো। দেখো তুমি প্রত্যেকটা কথা বুঝে গাইছে, সেখানে কিন্তু এইটাই বলছি, সেখানে কিন্তু দেখো ও যদি নোটেশন ফেলা হয়, সেখানে কিন্তু অনেক আমার মনে হয় যারা বিদগ্ধ মানুষ, রবি ঠাকুরের গান নিয়ে যারা ওই কি করে বিশেষজ্ঞ আর কি, তারা প্রচুর ভুল বার করবে ফর শিওর। ও যেভাবে গাইলো, আমি এই গানটা অনেক লোকের কাছে শুনেছি, আমার অনেক জায়গায় মনে হয়েছে ও নিজের একটা ইন্ডিপেন্ডেন্স নিল, আমার ভালো লাগলো, বিকজ আমি একটু ভাঁড় গড়ার ওই টিমে আছি বলে। কিন্তু তোমরা যারা দেখো, তুমি তো এইটা নিয়েই তোমার ধ্যান জ্ঞান, তুমি কিন্তু বাবা বললে, আমি এই মননটাকে শ্রদ্ধা করি। আমার হচ্ছে যে একটা এক্সপ্রেশন বলতে গিয়ে যদি ওই জ্যোতিচিহ্ন যেটা তুই বললি, সেটাকে যদি আমি একটুখানি তার বাইরে চলে যাই, অতিক্রম করি, কি আছে কিন্তু হয়েছে তো তোমরা তার ভীষণ শিকার হয়েছে বলে আমার মনে হয়। তুমি এখন হয়তো অন ক্যামেরা অনেক কিছু বলতে পারছো না, তোমাকে স্পেশালি যখন তুমি লাইমলাইটে এলে আমি খবর পাচ্ছি, আমার ভালো লাগছে, আমার অনেকেরই ভালো লাগছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি যে একটা গোষ্ঠী যাদের সাথে আমাকে যখন এই ঘটনা যখন এবং তোমাদের আশেপাশের খুব চেনা জানা বিদগ্ধ গোষ্ঠী, আর নাম বলতে চাই না, তারা আমার বন্ধু লোক, তারা হ্যাঁ তুমি ওর কথা গান খুব বলো, কারণ ওদের বাড়ির প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, এবং আসলে বাড়ির প্রতি শ্রদ্ধা, হ্যাঁ এই হলো কথা। এইসব লোকজন মানে উনি আমাকে ঘটনা বলো পীযূষদা সম্পর্কে আমি জানতে চাই। আমি গান শুনেছি, বাট পীযূষদা কিরকম করে জানিস আমার জন্য মানে পট করে মরে গেল লোকটা, মানে আমাকে কি করলো, মানে ওর গান শুনতে যেতাম আমি একজন আর্টিস্টকেই দেখেছিলাম যে একই গভীর বাণী, এই যে গানটা দুবার গাইয়েছে শ্রোতারা, মানে অনকোর। আচ্ছা, বলছে এই যে দেখছেন সামনে বসে আছেন যে মেয়েটি, দুদিন বাদে দেখবেন কি গান করে। কিচ্ছু বলার দরকার ছিল না কিন্তু আমার সম্বন্ধে। ওইটাই পীযূষদা। তারপরে কি হলো, মানে এরকম কয়েকটা ঘটনা। একবার এসে বললো, শ্রাবণী আমার ভীষণ গলা খারাপ হয়ে গেছে, তোমাকে উত্তম মঞ্চে এরকম আমার অনুষ্ঠানটা আমার ছিল, তোমাকে গাইতে হবে। আর পাগল নাকি, আমি গিয়ে মার খাই আর কি, আপনার অনুষ্ঠান আমি গিয়ে যাব। বলে চলো না, আমি থাকবো। আমাকে ইন্ট্রোডিউস করলেন
যে সৌমিত্রাদির মেয়ে এরকম, আপনারা গান শুনুন, আমি কিচ্ছু বলবো না। এটা তো উনি না করলেও পারতেন। কি দরকার ছিল? এবং দেখলাম ওনার গলা এরকমই লোক পারফেক্ট ছিল, গলার কিচ্ছু হয়নি। ন্যাশনাল লাইব্রেরি হলে সামনে গুলজারজি বসে আছেন, আমি কবিতা পড়ছি, উনি তো গুলজার, তাই তো? সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে অনুষ্ঠানটা হচ্ছে সাহিত্য একাডেমি থেকে। উনি উঠে দাঁড়িয়ে কি বললেন জানিস? আমার কবিতা, আমি তো মানে ভয় শেষ। I don't know what I have written, but what you have just read has mesmerized me. উঠে দাঁড়িয়ে বললেন, সবাই পুরো হল, নবনীতা মাসি সেই অনুষ্ঠানে, শঙ্করবাবু সেই অনুষ্ঠানে, entire auditorium was clapping. তো আমার না বাচিক শিল্প জগৎ থেকে আর কোনো শ্রী বিশ্রী ওই সম্মান, I care a flying fish. আমি এমন সব পুরস্কার পেয়েছি যে পুরস্কারের জন্য লোককে অনেক বছর অপেক্ষা করতে হয়। না সেটা শিওরলি, সেটা তো আমার কাজের পুরস্কার। শুভেন্দা, আমাকে যখন ইনস্টাগ্রামে প্রাইভেট মেসেঞ্জারে কেউ মেসেজ করে লিখে আপনার কবিতা শোনার পর বা আপনার পাঠটা শোনার পর আমি আর আমার সুইসাইডের প্ল্যানটা ক্যান্সেল করলাম, এর থেকে বড় পুরস্কারের আর কি হতে পারে? মানে আমি আগেও বলেছি, দম্পতি এগিয়ে আসেন, পার্ক স্ট্রিটে ফ্লুরিজে বসে আছি, আমার হাত, আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনার ইন্টারভিউগুলো শোনার পর ও আমাদের কাছে এসে কথা বলেছে এবং ও আমাদের কাছে এসে বলেছে আসলে আমার যাপনটা কি। ঘর দরজা বন্ধ করে বসেছিল, দরজা খুলছিল না, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আপনি আমার ছেলেটাকে বাঁচালেন। বাহ, আর কি চাই? I don't think এটা প্রাইড না, এটা কনফিডেন্স থেকে বলছি, কোনো এক ফোঁটা ইগো থেকে বলছি না দাদা। আমি না আমার কাজের মধ্যে আমার অ্যাক্টিভিজমটা খুঁজে পাই। এবং একটা কথা বলছি, আমার কোন সহমহিমা তুই আমায় ভালোবাসিস সবটা ঠিক আছে, বাট টেল মি, in the entire world of spoken words alone, who has become a voice like me? I'm not talking about the actor's voice or the performance voice. এই ভয়েসটা কিন্তু অর্গানিক্যালি আমি তৈরি করেছি, because I am a very genuine person, শুভেন্দা। আমি যখন ভালোবাসি তখন জেনুইনলি ভালোবাসি, ঘৃণা করলে জেনুইনলি ঘৃণা করি, এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, হোয়াট অ্যাবাউটারি করি না। না না সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে এই জায়গাটায় একটা, আমরা অলমোস্ট শেষের দিকে এখন, তো যেটাও বললো অন্যায়ের বিরুদ্ধে, এটা আমিও খুব এন্ডোর্স করি, মানে আমি নিজেও সেটা করি, আমি ওর ব্যাপারটাকেও করি, এরকম যারা করে। তুমি কি এটাতে বিলিভ করো যে অন্যায় করে না বাবা কি হচ্ছে আমার দরকার নেই, এটা হলো না? করি, নিশ্চয়ই করি, কিন্তু আমি অতটা ভোকাল না, আমার মানে ইয়েটাই এরকম, মানে আমার ক্যারেক্টারটাই ওরকম যে আমি খুব যে একটা ভোকাল হয়ে বলবো না এটা না, রূপ বিরুদ্ধাচরণ করে, কিন্তু আমি অন্তরালে থেকে কাজটা করে দিই, একদম তাই। না না সেটা ঠিক আছে, কিন্তু তুমি এখন এবার একটুখানি আমরা অন্যদিকে যাই, আমাদের আমরা একটা জায়গায় এলাম আর কি। এখন হচ্ছে যে তুমি এখন যা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে, যেভাবে গান বাজনা হচ্ছে, ওভারঅল গান বাজনা কথা বলছি, খালি রবীন্দ্রসঙ্গীত না, তুমি তো সব রকমের গান শুনছো, অনেস্টলি বলো কি বুঝছো? মানে ওই আর্টিস্টদের সাথে কার কি ইকুয়েশন, এটা না। তুমি কি মনে করো যে এখন খুব লবিতে ব্যাপারটা চলছে? এখন তো পুরো ব্যাপারটা সিন্ডিকেট। I love it. I'm loving this. I'm absolutely loving sweetie. এই প্রথম শ্রাবণী সেন পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছে। শুভেন চ্যাটার্জি, your show is a big hit. Fantastic. হ্যাঁ, তো আমি তো দেখছি, তাই জন্য আমি আর বেশি প্রোগ্রাম করিও না। মানে সিন্ডিকেট বলতে তুমি বলছো ওই আর কি, বন্ধু বান্ধব নিয়ে একদম সেম বন্ধু বান্ধবরাই থাকে।
একটু মাঝে মাঝে শত্রুদেরও নিতে হয়। শত্রুদের নিচ্ছে করার নিচ্ছে জন্য। না, হ্যাঁ নিচ্ছে না, বন্ধুদের নিয়েই শুধু আছে সব। এই সিন্ডিকেটের জায়গাটা একটু আমি ধরতে চাই রূপু, কেননা এটা খালি তোমার এটা entire film হ্যাঁ। world, entire arts world is running on a syndicate. হিয়ার Yes, here, of course. একদম হ্যাঁ একদম। তাতে খুব দেখবো নিজেদের অনুষ্ঠানই বেশি হচ্ছে। কিছু কিছু যে যারা ভালো আছেন, আমি তো আমার কথা বলছি না, আমি কোনো সিন্ডিকেটে বিলং করি না, আমি চাইও না। Neither do I. হ্যাঁ, তো সুতরাং আমরা সেটার মধ্যেই নেই। কিন্তু আমি দেখবে ঘুরে ফিরে সেই একই লোকে কবিতা বলছে, ঘুরে ফিরে সেই একই লোকে গান করছে। কেন অন্যান্য যারা আর কি ভালো আর্টিস্ট নেই? তারা কেন? কিন্তু ওরা বলছে, আমি এবার ওদের Compromise করতে কার্নিভালে যেতে না হচ্ছে। ওদের না সেটা ঠিক আছে, কিন্তু ওদিক থেকেও আমি কিছু খবর পাচ্ছি এর মধ্যেই কিছু ইন্টারভিউতে এরকম ধরনের লোক যারা ওদিকে বিলং করছে, তারা বলছে যে আমাদের অর্গানাইজেশনে তো আগে আমরা যখন শুরু করেছিলাম তখন তো 200 লোক ছিল, এখন তো 7000 হয়ে গেছে। কথার কথা বলছি ওরা 7000-এর মধ্যে বলে 7000-এর মধ্যেও যারা আসছে না তাদের নিয়ে তারা যদি চিন্তা করে তাহলে আমি আর কি করব। তো আমার কথা হচ্ছে সিন্ডিকেটটা তাহলে মানে তুমি কি বলছো, যেটা বলছে সেটা ঠিক বলছে না, তাহলে তার মানে ওটা 7000 নয়, ওটা জাস্ট আমাকে বলার জন্য হয়তো বলেছে। হতে পারে 7000 আছে, কিন্তু 7000-এর মধ্যেও কিন্তু ওই 20 জনই ঘুরে ফিরে। 7000 খালি বাইরের ঘরে বসে আছে, ভেতরে ঢুকতে পারছে না, এবং সেটা খুব এফেক্ট করছে। Hi, sure. হ্যাঁ, absolutely. আচ্ছা এইটা বলো তো কি, এই যে মানে একবার আমি তনু কাকুর সাথে আমার একটা ইন্টারাকশন হচ্ছিল কোন একটা ব্যাপারে, তো আমি তো সবসময় নতুন নতুন নতুন, আর ওনাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, মানে আর আমার মনে হয় যে বাংলা গান ছায়াছবিতে যারা ঠিক মতন ইউজ করেছেন তার মধ্যে তনু কাকু একজন। আরে নিশ্চয়ই, of course. এইবার আমি ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি নতুন গানের কথা আপনি অনেক জায়গায় বলেন, আপনি সবকিছু এরকম বলেন, কিন্তু সব সময় আপনি আপনার সিনেমায় মানে 10টা গান থাকলে 9টা রবীন্দ্রসঙ্গীত করেন, তার মানে একটা গান নতুন সেটা তো দাঁড়াবেই না। একবার শান্তনু মৈত্র বোধ হয়, এটা আমার শোনা কথা, আই মে বি রং, ওকে এখানেই কোনো একটা সিনেমায় কেউ একজন টনি বা কেউ একজন এরকম ডেকেছিল, তো তারপরে ওখানে 4টে গান শান্তনু দিয়েছিল আর একটা রবীন্দ্রসঙ্গীত। এটা যখন ও শুনেছে, খুব সম্ভবত শান্তনু বলছে তাহলে আর হলোটা মানে ওই গানটাই তো শুনবে, তাহলে আমরা মানে রবি ঠাকুরের যে জোর। তো এখন কথা হচ্ছে এটা কেন বলতো, রবীন্দ্রনাথ তো আধুনিক নন, রবীন্দ্রনাথ সমকালীন, সমকাল, সেই জন্য। হ্যাঁ না ওটা সুরের সব মিলিয়ে লোকটা এমন মননে ঢুকে গেছে যে ওই গান তো অলরেডি, মানে আমার কথা মানে আর বলছি একটা সিনেমার মধ্যে যদি বড় আশা লাগে ঢুকে যায়, কথার কথা বলছি, বা যদি তোর ডাকশুনেকে তো এখন সুপার ডুপার, বা ওনার অন্য গ্রাম ছাড়াও রাঙামাটির পথে ঢুকে যে কোনো গান গাইলে হল থেকে বেরিয়ে ওই গুনগুন করতে করতে বাকি 4টে গান তো হয়ে গেল বেকার খাটনি। সেটা যেরকম একদিক আছে, আবার নতুন গান তাহলে হবে কি করে তুমি বলো তো আমাকে। আমি তোকেও জিজ্ঞেস করছি যে নতুন গান যে বাংলা সিনেমার কথা এবার একটু আসি, সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ইউসেজ এখন যেরকম হচ্ছে, আর ইউ হ্যাপি উইথ দ্যাট? তোমাকে ডাকে লোক? হ্যাঁ ডাকে, তোমাকে ডাকতে লোক। এই নতুন একটা ছবি অঞ্জন দত্ত আর মমতা শঙ্কর একটা করছেন, আমি নাম সপ্তাশ্বর ছবিটার নাম দৌড় কি আবার দেখা হবে বা কিছু একটা, হ্যাঁ ওরকম একটি। তো ওইখানে অঞ্জনদার আমার একটা ডুয়েট গান আছে, ডাকে মাঝে মাঝে ডাকে। কি গান গেয়েছিস? গোধূলি গগনে মেঘে। বাবা কি সুন্দর গান, ভীষণ ভালো। না আমি এটা বলছি তাহলে মানে ওভারঅল তুই যেহেতু ফিল্ম মানে এখন তো আর হিরোইনের গলায় হবে না, এখন পিসিমা টিসিমার গলায় হয়। এইটাই তো ব্যাপার যে পিসিমা, দেখো পিসিমারাও গান গাইবে না কেন? পিসিমা মাসিমারা তো ওদের শুনেই তো আমরা বড় হয়েছি, হঠাৎ সবাইকে একদম মানে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিলে তো হবে না। আর যারা ইয়াং, অন্য টেক আছে, ইয়াং যারা হবে তারা খালি নাচবে। আমি তোমাকে বলছি রিসেন্টলি, আমি নাম ধরেই বলছি, বহুরূপী প্রিমিয়ারে ডেকেছে, গেছি, আমি শুনছি হয়ে যাচ্ছে 12, ঠিক আছে সিনেমা ভালোই সিনেমা, যাই হোক
আমি তো গানের জন্য বেশি যাই, এখনো তো সেটা পুরনোপন্থীই আছি। মানে আমি হলে গেলে আমি ভাবি যদি গান থাকে তাহলে গানটা শুনি না, মানে গানটা কি হচ্ছে, কি জায়গায় দাঁড়াচ্ছে, গানের অ্যাপ্লিকেশন কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কি, আমাদের মনটা তো ওদিকে যায় একটু যে কোনো কারণে। ওখানে একটা গান আছে ইয়ামানের ওপরে, অনুপম মিউজিক করেছে, শ্রেয়া গেয়েছে, কি ভালো একটা কম্পোজিশন, বাহ, কি ভালো কম্পোজিশনটা। আমি চমৎকার। বেরিয়েই অনুপমকে বললাম, কি বলো শুভেন্দা, আমি তোর একটা এত ভালো কম্পোজিশন শুনে বেরোলাম। অ্যাকচুয়ালি এখন তো আর রেডিওর সাপোর্টটা না, আমরা না, পাই শোনো, না। আমি যেটা বলতে চাই, আমি তোমাদের কাছ থেকে তার এটা নেব, নিয়ে আমরা হয়তো হুম। লাস্ট এতে চলে যাব। বেরিয়ে আমি বললাম, তোমার ভালো লেগেছে? মাই ডে ইজ ডান, এরকম যেভাবে ও কথা বলে, তোমাকে ছুঁয়েছে মানে ঠিক, আমার সেটা ঠিক আছে, কিন্তু আমি খুব চাইছি এই গানটা সবাই শুনুক। এত ভালো একটা রাগ ইয়ামানের উপরে, এত সুন্দর একটা মেলোডি, শ্রেয়া অসাধারণ গেয়েছে। তুই বিশ্বাস করবি না, ওই গানটা প্রমোটই করা হলো, 4টে নাচের গান হলো, ধেই ধেই করে সবাই নাচলো। আমি আই এম নট এগেনস্ট, আমি নাচতে খুব ভালোবাসি, ও জানে, খুব নাচি মাঝে মাঝে যখন এদিক ওদিক দেখাটা হয়, আমার নাচতে খুব ভালো লাগে। আমার আর.ডি. বর্মন নিয়েও আমি কাজ করেছি, ও জানে, আমি খুব নাচি, আমার খুব ভালো লাগে। মানে গানটা নেই, হাওয়া হয়ে গেল পুরো, এত ভালো গানটা। আসলে যেটা তোর কাছে ভালো, তোর কাছে যেটা, আমি একটু নিউট্রালি কথা বলছি, তোর কাছে যেটা ভালো, প্রথমে নিউট্রালি বলি, তোর কাছে যেটা ভালো, তোর কাছে যেটা হৃদয়গ্রাহী, আপামর জনতার কাছে সেটা হৃদয়গ্রাহী নাও হতে পারে। কারণ আপামর জনতা দুটো জিনিস খোঁজে এখন, কি বলতো, বিষাদ আর না হলে যেটা সিন্ডিকেটেড কন্ট্রিবিউশন, না যেটা খাদের যে গানটা সুপারহিট হয়েছিল, ওটা বিষাদের জন্যই হয়েছিল। কোনটা রে? খাদের যে গানটা, খাদের, না ওটা কি বিষাদের জন্য না গানটা হয়েছিল? আমি না জানি না, কারণ I have lost all track of what audience likes today. I only understand one thing, গানটার এক্সপ্যান্সটার জন্য হয়তো ভালো লেগেছে। ওই যে and I'm telling you, what I like personally is not important. ওই যে কোথাও একটা ডেল রয় মিক্স চলে এলো, আমরা গানটা শুনেছি, অফকোর্স শুনেছি। আমার গানটা শুনতে শুনতে মনে হয়েছিল যে ওই বিষাদ, তারপর এক্সপ্যান্সটা, তুই চিন্তা কর, মাউন্টেন্স গুলো দেখা যাচ্ছে, ভিজুয়ালটা, এবং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দি এন্টায়ার জেনারেশন রিলেটেড টু তুমি যাকে ভালোবাসো by Iman. She got an award, national award for that song. Very well deserved. Apurva composition. Definitely. But understand one thing, people love melancholia. আজকের অরিজিৎ সিং নানান রকমের গান করেছে, নানান রকমের গান। They started off with that. But the songs that reflect that grief, which is more personal, of course personal, আর কিংবা ধর এমন কিছু গান, তামাশার গান, কি সব কম্পোজিশন, তাই তো, আগার তুম সাথ হো, আলকা ইয়াগনিকার, অরিজিৎ সিং এর। সেটাই বলছি, দেখ এখানে একটু কাটছি, ওখানে বম্বের লোকেরা আর এখানে ডিফারেন্স স্টেটে হচ্ছে, যেটা এই আমার পডকাস্টে এক উদীয়মান, যার কম্পোজিশন আজকাল আমার খুব ভালো লাগছে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোরা গানটা নিয়ে কাকে শোনাস, মানে আমি ওই জায়গাটা থেকে ধরবার চেষ্টা করছিলাম। বললো একটা টেবিলে প্রডিউসার বসে, একটা ডিরেক্টর বসে। হচ্ছে প্রডিউসার ওখানে কি করে, আমি জানতে চাইছি, বিকজ আমি তো অতটা এর মধ্যে নেই, আমি একটা দুটো ফিল্মের মিউজিক করেছি। মানে উনিও বলেন যে কোন গানটা, আমি উনি কলকাতার প্রডিউসাররা নেম ওয়ান, আমি অন রেকর্ড বলছি, যারা গান বোঝে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ডিরেক্টর যদি আজকে বলো, আমি ডেফিনেটলি সৃজিতের কথা বলবো, গান করেছে, গান জানে। কৌশিক গাঙ্গুলিকে তো আমি একদম ওপরে রাখি, বিকজ কৌশিকের বাবার আমি ডাই হার্ট ফ্রেন্ড। ওই যে ফ্রেন্ড বললাম, কৌশিকের বাবা আমার বন্ধু ছিল,
উনার বাজানো, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাজানো গোলাম আলীজির একটা ফুল এলপি আমার বাড়িতে ছিল, আমি কত হাজারবার শুনেছি। একটা স্লাইড গিটারে ওরকম কঠিন কঠিন গজলের গান উনি যে ফ্লুয়েন্টলি বাজিয়েছেন, সেদিন থেকে উনি আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো কৌশিক খাদে তুই যে এক্সপ্যান্সটা বললি, ও তো বুঝতে পারছে যে ডিমান্ড করে, বুঝতে পেরেছিস? অতনু যেরকম একজন, আমি ভালো, আমি অনেকের সিনেমার মধ্যে গানের অতটা আমি দেখিনি, বা এদের সিনেমায় আমি বেশি দেখি, আর বেশি সিনেমা দেখা হয় না। কিন্তু আমার এইটাই মনে হচ্ছে যে বাংলা গান, নতুন গান এবং বাংলা সিনেমার গানকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু একটা ডেফিনিট এই প্রডিউসার, ডিরেক্টর, এই জিনিসটাকে ভাঙতে হবে না। এই যে সিন্ডিকেটের কথা বলছো, আমার ছোটবেলার বন্ধু, দেখো একটা জিনিস এটা এখানে অনেকেই বলে গেছে যে মিউজিক কম্পোজার, বাচিক শিল্পী হয়ে জন্মাতে হয় আগে। আমার মনে হয় তোর মধ্যে আগেই ছিল, তুই ব্রাশিং আপ, ইউ আর ব্রাশিং আপ থিংস নাও। আমার মধ্যে হয়তো আগের থেকে রিদম ছিল, আমরা উই স্টিল উই হ্যাভ বিন ব্রাশিং আপ। তোমার মধ্যে তো গান ছিলই। মিউজিক কম্পোজাররা কিন্তু হয়ে আসে। আমি দারুণ তবলা বাজাই, আমি দারুণ সেতার বাজাই, আমি দারুণ গিটার বাজাই, তারা তো হাজার হাজার এরকম মিউজিক কম্পোজার বেরোতো। আমার ছোটবেলার বন্ধু, 18টা সিনেমায় আমি কি মিউজিক করলাম, তো ছোটবেলার বন্ধু তুমি সুযোগ দিতেই পারো। আজকে সৃজিতকে কিন্তু অনুপম ব্যাঙ্গালোরে মিট করেছে, তখন জানেও না, তুই কয়েকটা গান দিত, সেখান থেকে দেখে তুমি যে কি জানো বলে, আমাকে আমার মতো থাকতে দাও, যা তোকে করে দিলাম। মানে ক্ষমতা আছে সৃজিতের, যে ওরকম একটা বুলেটের মতন একটা মিউজিক কম্পোজারকে এতগুলো গান সে প্রেজেন্ট করে দিল, এতগুলো আর্টিস্টকে সে সামনে নিয়ে এলো, আজকে ইউমন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল। এই হচ্ছে লবি বা সিন্ডিকেট যদি হয়। আগে সিন্ডিকেট হয়নি, আগে সিন্ডিকেট তো হয়েছে। আজকে আশাজি গান, আমি যদি এখানকার সিন্ডিকেট বলি, তখন কি সিন্ডিকেট ছিল? তখন সুধীন দাশগুপ্ত মহাশয় সিন্ডিকেট করতেন কার সাথে? এই সিন্ডিকেট কথাটা আমি একটু অন্যভাবে বলছি, পজিটিভলি বলছি, মান্নাবাবুর সাথে, আরতি মুখোপাধ্যায়, আরতি। এবার গানগুলো বল, সত্যি তো এরকম বড়, ওইখান থেকে এখানে তালে 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 না, এবার শোন, এইবার শৈলবাবু কার সাথে সিন্ডিকেট করেছে? হেমন্ত বাবু মেনলি, লতা মঙ্গেশকর মেনলি, এই দুজনকে একেবারে নিংড়ে ফেলে দিয়েছে। নচিকেতা বাবু, হেমন্ত বাবু, মান্না বাবু, সন্ধ্যা মুখোপাধ্যায়, ম্যাক্সিমাম গান দেখবি সন্ধ্যা পিসির আছে। আর এদিকে আবার প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান আছে, সুধীন দাশগুপ্ত। তা আমার কথা হচ্ছে, ভাই কাজ করো, তোমার সিন্ডিকেট, ছোটবেলার বন্ধু, সবকিছু করলো, আমি 3টে সিনেমায় তোমার চান্স দিয়ে দেখবো, খুব ইউজুয়ালি একটা দুটোতেই আউট করে দেয়। 16খানা একজন করেছে, এখানে শুনলাম 18খানা সিনেমা। আমি যখন তার মিউজিক ডিরেক্টরের নাম বলছি না, তাকে জিজ্ঞেস করি যখন, আচ্ছা উনি তো 18টা সিনেমা করেছেন, বাংলা 2টো গান বলতো, আমি জানি না। এই কাগজে লেখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এর থেকে এমন সিন্ডিকেট যেন বারবার জন্মায়, এমন সিন্ডিকেট যেন বারবার জন্মায়। এই যে সিন্ডিকেট তুই বললি, যে শব্দটার অন্য একটা অর্থ, সেটা সেই সিন্ডিকেট ছিল বলে এখনো অনেক শিল্পী করে খাচ্ছে। একদম সরি রে, না না না, করে খাচ্ছে, ডেফিনেটলি with due respect to everyone. Absolutely. শ্রাবণী সেনকে কিন্তু রবীন্দ্রনাথের গান বাঁচিয়ে দিল। শ্রাবণী সেনকে রবীন্দ্রনাথের গান বাঁচিয়ে দিল তো। শ্রাবণী সেন কিন্তু রবীন্দ্রনাথের গান গিয়ে নজরুল মঞ্চটা হাউসফুল করে ফেলেন। এর মানে কিন্তু এই নয় যে শ্রাবণী সেন আর ডি বর্মন শোনেন না, তাই তো? আমার বক্তব্য হচ্ছে, এখনো যখন মঞ্চে শিল্পীরা ওঠেন, স্বর্ণযুগের গানই কিন্তু শুনতে চান অনেক শ্রোতারা, ম্যাক্সিমাম। কিন্তু হ্যাঁ, আই এম গোইং টু finish my 2 cents with this. নতুন গান তৈরি হওয়া ভীষণভাবে প্রয়োজন, নতুন কথা আসা প্রয়োজন, নতুন সময়কে ধরা প্রয়োজন, এবং নতুন শিল্পীর উত্থান প্রয়োজন। না হলে কিন্তু সিন্ডিকেট ভাঙবে না, এটুকুই। না না, একদম এটাকে আমি এন্ডোর্স করে, আমরা সেই কম্পোজাররা আবার বলেন যে আমরা
ভালো কাজ করছি কি ভুল কাজ করছি সেটা সময় বলবে। আর আমাকে 50 বছর সময় দাও, তারপরে গিয়ে বলবে এটা ঠিক হচ্ছে না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি রূপু যেটা বলতে চাই, এবং আমরা লাস্ট ওই কবিতাটা আর গানটা দিয়ে শেষ করবো, আমি কি ইংরেজি কবিতা পড়বো? কারণ শ্রোতারা তো বাঙালি অনেকেই পড়তে পারি তো, ছোট ছোট করে পড়। আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় সুজয় তুইও এন্ডোর্স করবি, তুমিও করবে, যে ভালো নতুন গান বাজনা হওয়া দরকার, নিশ্চয়ই নতুন গান বাজনার প্রমোশন হওয়া দরকার। সবচেয়ে বড় কথা একটি প্রমোশন দরকার ফিল্মের লোকেরা, কারণ ফিল্ম দিয়ে তো ম্যাক্সিমাম লোকের কাছে গান বাজনা তখনও পৌঁছতো, এখনো পৌঁছয়। নিশ্চয়ই। তো আমার কথা হচ্ছে যে প্রমোশনটা খুব দরকার, খুবই দরকার, এবং ভালো রবীন্দ্রসঙ্গীত, ওই জাস্ট কয়েকটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে ঘোরাফেরা হচ্ছে, এটা তো তুমি মানো যে কয়েকটা, তো তার জন্য রবীন্দ্রসঙ্গীত ভালো করে শিখতে হবে তোমাদের মতো লোকের কাছে। এবং তোমরা যেভাবে আজকে 700 স্টুডেন্টকে নিয়ে বিশাল প্রোগ্রাম করে অতগুলো লোকের সামনে ওনাদের পৌঁছে দিচ্ছ, তো সেটারও কিন্তু প্রয়োজন আছে। আচ্ছা, নিশ্চয়ই। চল একটা কবিতা দিয়ে আমি আমাদের অনুষ্ঠান শেষ করব। একটি মানুষের মধ্যে আমি এক আকাশ অন্ধকার দেখেছিলাম। কতজনের সঙ্গে তো মিশি, ভালোবাসি, ঘৃণা করি, থাকি উদাসীন। তারা সব টুকরো টুকরো আলো, উজ্জ্বল কি স্তিমিত। তাদের চেনা যায়, পড়া যায়, মানেও পাওয়া যায় ছাড়া ছাড়া। তাদের সঙ্গে পরিচয় দিয়েই জীবনের প্রাঞ্জল পুঁথি প্রতিদিন লেখা। কিন্তু মন নিজের অগোচরে খুঁজে সেই অনাদি আশ্চর্য অন্ধকার। সব অভিধান যেখানে অচল, সব নামতা নিরর্থক। সেই এক আকাশ অন্ধকার আমি পেয়েছিলাম একবার পথে যেতে কোন এক স্টেশনের প্ল্যাটফর্মে, দুপুর রোদে গাড়ির জন্য দাঁড়িয়ে দুটি অতল চোখের মধ্যে। সে পুরুষ কি নারী কেউ যেন জানতে না চায় তার কি বয়স। সেই সময়ের অতীত যৌনতার ঊর্ধ্বে। তার অন্ধকার নায়ের শূন্যতা নয়, নিহারিকা গর্ভ এক রহস্য নিবিড়তা। সত্তার গহনে এই অন্ধকার যদি লুপ্ত হয়, আমাদের সাজানো শহর আর সফল জীবন তো শুধু পরিসংখ্যানের অঙ্ক। এত খণ্ড খণ্ড আলোর জটলায়, এত মাপজোকের দুনিয়ায় সেই অন্ধকার বয়ে বেড়াবার মানুষ কি সব পেয়ে গেল? বাহ বাহ, প্রেমেন্দ্র মিত্রর কবিতা। বাহ, আমরা উপরে এই গানটা দিয়ে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চল। কোলাহল তো বরং হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলা, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বরং রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাত উঠেছে, আমার ছুটি অবেলাতে দিন দুপুরে মধ্যখানে, কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তা কে বা জানে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলা, কেবল
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ